ক্লাসিক্যাল মেকানিক্স। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। নাম শুনছেন কখনো ক্লাসিক্যাল মেকানিক্স? ইয়েস নো কিছু বলেন, রেসপন্স করেন। ক্লাসিক্যাল মেকানিক্স নাম শুনছেন? জি স্যার, মেবি। আচ্ছা, দেখো, ক্লাসিক্যাল মেকানিক্সটা আমরা কম শুনি। কোয়ান্টাম মেকানিক্স শুনছেন না? জি স্যার। কোয়ান্টাম মেকানিক্স নাম শুনছেন? ইয়েস নো কিছু বলেন। কোয়ান্টাম মেকানিক্স নাম শুনছেন? জি স্যার। জি স্যার, শুনছি স্যার। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। এখন দেখেন, চ্যাপ্টারের নাম ক্লাসিক্যাল মেকানিক্স, কিন্তু আমি কোয়ান্টাম মেকানিক্স পাশে লিখলাম এই জন্য, কারণ ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, এটা হলো পুরো ফিজিক্সের দুইটা ব্রাঞ্চ। ফিজিক্সের কয়টা ব্রাঞ্চ? দুইটা, একটা ক্লাসিক্যাল ফিজিক্স বা এটাই ক্লাসিক্যাল বলছি। মেকানিক্স, আর একটা হলো কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স। এখন ফিজিক্স কাকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বলবো আর কাকে কোয়ান্টাম মেকানিক্স বলবো? ফিজিক্স মূলত কি করে? পদার্থ নিয়ে আলোচনা করে, তাই তো? জি স্যার। পদার্থ নিয়ে যে বিজ্ঞান, সেটা তো পদার্থ বিজ্ঞান, তাই না? এখন আমরা খালি চোখে কিছু পদার্থ দেখতে পাই, তাই না? যেমন আপনি ফ্যান ঘুরতেছে, খালি চোখে দেখা যায় না? জি স্যার। বা আপনি মুভ করতেছেন, বা আপনার পাশে যে একটা বাস মুভ করতেছে বা একটা কার মুভ করতেছে, এই মুভমেন্ট গুলো, এই গতিগুলো দেখতে পান না আপনি? জি স্যার। তো এই যে দৃশ্যমান বা যে বস্তুগুলো মোটামুটি বড়, খালি চোখে দেখা যায়, এদের মোশন। মোশন মানে কি? গতি। গতি স্যার। হ্যাঁ। তো মেকানিক্স মানে হলো গতিবিদ্যা। তো যে বস্তুগুলো আমরা খালি চোখে দেখতে পাই, তাদের যে গতিবিদ্যা বা তাদের যে মেকানিক্স, সেটাকে বলা হয় ক্লাসিক্যাল মেকানিক্স। অপরদিকে অনেক পার্টিকেল আছে বা অনেক বস্তু আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন ইলেকট্রন, প্রোটন। জি স্যার। নাম শুনছেন? জি স্যার, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন নাম তো শুনছেন, খালি চোখে দেখছেন কখনো? না স্যার। হ্যাঁ, তাহলে অনেক পার্টিকেল নিয়ে আমরা আলোচনা করি, অনেক পদার্থ নিয়ে আলোচনা করা হয় যেগুলো আমি খালি চোখে দেখতে পারি না। তো এই ধরনের ছোট ছোট পার্টিকেল বা কণা, তাদের মোশন নিয়ে যখন আলোচনা করা হবে বা তাদের মেকানিক্স নিয়ে যেটা আলোচনা করা হবে, তখন সেটার নাম কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স। অর্থাৎ পুরো পদার্থকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা বড় বড় পদার্থ খালি চোখে দেখা যায়, একটা ছোট ছোট পদার্থ বা অনেক কণা ছোট ছোট, যেগুলো খালি চোখে দেখা যায় না। তো খালি চোখে যেগুলো আমরা দেখতে পারি, সেগুলোর যে মেকানিক্স, সেটা ক্লাসিক্যাল মেকানিক্স। আর যেগুলো খালি চোখে দেখা যায় না, অনেক ক্ষুদ্র, সেটার মেকানিক্স এর নাম কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স। বুঝছেন? এটা ফিজিক্সের দুটো ফান্ডামেন্টাল ব্রাঞ্চ। এরপরে আলবার্ট আইনস্টাইন নাম শুনছেন? জি স্যার। স্যার আইজ্যাক নিউটন। জি স্যার। মানে ফিজিক্স, ফিজিক্সিস্ট যদি আমরা বলি বা ফিজিক্স নিয়ে কথা বললে, এই দুজন সায়েন্টিস্টের নাম আমরা বেশি শুনি, তাই না? এখন ক্লাসিক্যাল মেকানিক্সের ফান্ডামেন্টাল যে মূল যে কনসেপ্টগুলো, এগুলো নিউটন সাহেবের দেওয়া। কার? নিউটনের। নিউটনের দেওয়া। যেমন নিউটনের মাথায় আপেল পড়লো, বা নিউটনের গতিসূত্র বলেন, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এই যে ক্লাসিক্যাল মেকানিক্সের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো নিউটনের দেওয়া, এই জন্য অনেক সময় ক্লাসিক্যাল মেকানিক্সকে বলা হয় নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা। নাম শুনছেন নিউটনীয় বলবিদ্যা? জি স্যার। এই যে ক্লাসিক্যাল মেকানিক্সকেই বলা হয় নিউটনিয়ান মেকানিক্স। কারণ ক্লাসিক্যাল মেকানিক্সের ফান্ডামেন্টাল যে ল বা সূত্র বা কনসেপ্ট, এগুলো কার দেওয়া? নিউটনের দেওয়া। নিউটনের দেওয়া। অপরদিকে আলবার্ট আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক, এদের নাম শুনছেন? জি স্যার। স্যার শুনছি। এরা মূলত কোয়ান্টাম মেকানিক্সের ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো ইনারা প্রদান করছে। অর্থাৎ পুরো ফিজিক্সকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা ক্লাসিক্যাল মেকানিক্স, এখানে ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো নিউটনের দেওয়া, আরেকটা ফিজিক্স হলো কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স, এই কনসেপ্ট গুলো আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক ইনাদের দেওয়া। পুরো তাহলে ফিজিক্সের দুইটা ব্রাঞ্চ, এবং এই যে দুইজন সায়েন্টিস্টের নাম আপনারা শুনতেন, এরা দুইজন দুই ব্রাঞ্চের লোক। এই কথাগুলো বুঝছেন? জি স্যার। হ্যাঁ। এখন কোয়ান্টাম মেকানিক্স মূলত একটু জটিল বা একটু ক্রিটিক্যাল, এজন্য যারা একেবারে পিওর ফিজিক্স নিয়ে পড়ে, তাদেরকে এই বিষয়গুলো বেশি স্টাডি করতে হয়। কিন্তু এই যে আপনারা তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন, তাই না? এজন্য আপনাদেরকে ফান্ডামেন্টাল বিষয়গুলো পড়ানো হয়, এজন্য ক্লাসিক্যাল মেকানিক্সই বেশি আপনাদের সামনে আলোচনা করা হয়। বাকি
ফিজিক্স 2 যে কোর্সটা আছে আপনাদের, ওখানেও কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট দেওয়া হবে। তো আমরা আজকে আলোচনা করব ক্লাসিক্যাল মেকানিক্স চ্যাপ্টারের দৃশ্যপট। বুঝছেন কি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন, ক্লাসিক্যাল মেকানিক্স মানেই দৃশ্যমান বস্তুর মেকানিক্স বা গতিবিদ্যা। আর কি বললাম, এই দৃশ্যমান বস্তুর গতিবিদ্যা নিয়ে যখন আলোচনা করতে যাব তখন নিউটনের বিভিন্ন সূত্র আসবে, তাই না? কারণ নিউটনই তো এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো দিয়েছে। এই জন্য এই চ্যাপ্টারে মূলত আমরা নিউটনের সূত্র পড়বো। দেখবেন যে নিউটনস ল অফ মোশন, নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এবং নিউটনের এই লগুলো আমরা কিভাবে আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লিকেবল হয়। তো সেরকম একটা এক্সাম্পল হচ্ছে রকেট। রকেটে নিউটনের সূত্রগুলো কিভাবে কাজে লাগে। এবং ফাইনালি এই যে নিউটনসের ল বা ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু লিমিটেশন আছে, চ্যাপ্টারের শেষে আমরা লিমিটেশন গুলো পড়বো। এই হলো পুরো চ্যাপ্টারের সারমর্ম। সারমর্ম বুঝছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আগে তো চ্যাপ্টারের সারমর্ম বুঝতে হবে, তারপরে না লেখাপড়া। তাহলে চ্যাপ্টারের নাম ক্লাসিক্যাল মেকানিক্স, তার মানে দৃশ্যমান বস্তুর মেকানিক্স, এবং এখানে আমরা নিউটনসের ল গুলো আলোচনা করব। কারণ দৃশ্যমান বস্তুর মেকানিক্স নিয়ে আলোচনা করতে গেলে নিউটনসের ল গুলো আসবে। কারণ ক্লাসিক্যাল মেকানিক্সের ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো নিউটনের দেওয়া। তো যাই হোক, নিউটনের ল গুলো পড়ার আগে আমাদের ফান্ডামেন্টাল কয়েকটা বিষয় পড়তে হবে। প্রথম যেই টার্মটা আমরা পড়বো সেটা হচ্ছে ফোর্স। নাম শুনছেন? ফোর্স, জি স্যার, বল। বল। বল কাকে বলে মনে আছে কারোর? বল কাকে বলে? পড়েন দেখি, এই যে সংজ্ঞাটা দেওয়া আছে, পড়ে একটু বোঝার চেষ্টা করেন তো, এর আগে পড়ছেন কিনা। জি স্যার। এই পড়ছেন বল কাকে বলে? জি স্যার। সবাই কি পড়তেছেন, নাকি অনেকেই মোটামুটি ক্লাসে জয়েন করে অন্যমনস্ক আছেন নাকি? আমি কিন্তু প্রশ্ন ধরবো একটু পড়তেছি পরে। স্যার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো দেখেন, ছোটবেলায় একটা কথা পড়ছিলেন বই পুস্তকে যে বল কাকে বলে, এরকম একটা সংজ্ঞা পড়ছিলেন। দেখেন তো, যে যা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে বা করতে চায়, গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতির দিক পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। পড়ছিলেন এরকম কথাবার্তা? জি স্যার। হ্যাঁ, ওই কথাটাই এখানে ইংলিশে লেখা আছে, তাই না? একটু রেসপন্স করতে হবে, ওই কথাটাই লেখা আছে না এখানে? জি স্যার। কি লেখা আছে তাহলে? ফোর্স ইজ দ্যাট, ফোর্স হচ্ছে ওই বিষয়টা, হুইচ হোয়েন অ্যাপ্লাইড অন এ বডি আর ড্রেস, যেটা আমরা যদি একটা স্থির বস্তুর উপর অ্যাপ্লাই করি, কি করবে সেটাকে? চেঞ্জ করবে। কি চেঞ্জ করবে? চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট। তার এই স্থির অবস্থাটাকে চেঞ্জ করবে বা চেঞ্জ করার চেষ্টা করবে। ট্রাই মানে, চেষ্টা করবে। ট্রাই মানে কি? চেষ্টা, তাই তো? ট্রাই মানে চেষ্টা করা স্যার। হ্যাঁ, তাহলে কি বললাম? ফোর্স হচ্ছে এমন একটা বিষয় যা স্থির বস্তুর উপর অ্যাপ্লাই করলে তার স্থির অবস্থাটাকে চেঞ্জ করবে বা চেঞ্জ করার চেষ্টা করবে। চেষ্টা করবে। অথবা হোয়েন অ্যাপ্লাইড অন এ বডি ইন মোশন, অথবা যদি আমরা একটা গতিশীল বস্তুর উপর অ্যাপ্লাই করি, তখন কি হবে? চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? স্টেট অফ মোশন। তার এই যে গতিশীল অবস্থাটা চেঞ্জ হবে, বা ট্রাইস টু চেঞ্জেস দ্য স্টেট অফ মোশন। তার গতিশীল করার চেষ্টা অবস্থাটা, করবে। তার গতিশীল অবস্থাটা পরিবর্তন করার চেষ্টা করবে। এই যে যা, মানে যে বিষয়টা আমি অ্যাপ্লাই করলাম, সেটাই কি বল। ফোর্স। মনে থাকবে? জি স্যার। এখন দেখেন, ফোর্স মানে বল। এখন বিভিন্ন ধরনের বল আছে, বাট চারটা বলকে বলা হয় ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে কি বলেন তো? মৌলিক। ফান্ডামেন্টাল বাংলা কি? বল। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। নাম শুনছেন?
জি স্যার। মৌলিক পদার্থ কাদেরকে বলতাম, যেগুলোকে আর ভাঙা যায় না। আর যৌগিক পদার্থ মানে, সেগুলোকে স্যার ভাঙা যায় স্যার। হ্যাঁ, যেগুলোকে ভাঙলে মৌলিক পদার্থ পাওয়া যায়, তাই না? তো পৃথিবীতে যত ধরনের বল আছে, এই চারটা বলকে বলা হয় ফান্ডামেন্টাল, আর বাকিগুলোকে কম্পাউন্ড। আরো বিভিন্ন ধরনের বল আছে, অর্থাৎ এই কম্পাউন্ড ফোর্স গুলোকে ভাঙলে এই চারটা ফোর্সে একটা আপনি পাবেন। তাহলে যেই ফোর্স গুলো একেবারেই মৌলিক, যেগুলো অন্যের উপর নির্ভর করে না, সেই ফোর্স গুলোকে কি বলা হয়? ফান্ডামেন্টাল ফোর্সেস। ফান্ডামেন্টাল ফোর্স। তো এরকম ফান্ডামেন্টাল ফোর্স কয়টা? চারটা চারটা। স্যার। চারটা। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্রাভিটেশন ফোর্স। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, মহাকর্ষ বল। শুনছেন এই নামগুলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই চারটা ফোর্সের নাম মোটামুটি সবাই শুনছেন, বাট এখন ওরকম কিছু মনে নাই, তাই না? এমনই কিছু স্যার। হ্যাঁ, সব চারটে হয়তো মনে নাই, বাট এই দুই একটা মনে থাকার কথা। জি স্যার। জি স্যার। যেমন লাস্ট ওয়ান, গ্র্যাভিটেশন ফোর্স। এটা নিয়ে একটা চ্যাপ্টারই আছে, আমাদের যে থার্ড চ্যাপ্টার আমি আলোচনা করবো, সেটা গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি নিয়ে। তো গ্র্যাভিটেশন ফোর্স এর বাংলা হলো মহাকর্ষ বল। কাকে বলে মহাকর্ষ বল? মনে আছে মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের ভিতরে যে কোনো দুইটি বস্তুর ভিতরে যে আকর্ষণ, তার নাম কি? মহাকর্ষ বল। মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল, এটা ইংরেজি লেখা আছে এখানে, গ্র্যাভিটেশন ফোর্স। The force of attraction between any two objects of the universe is called gravitation force. বুঝছেন জি স্যার। নাকি ঘুমাইতেছেন আপনারা? ইয়েস নো কিছু বলেন। জি স্যার, বুঝছি। মিস্টার সাব্বির শুনতে পাচ্ছেন? মিস্টার সাব্বির, কোথায় আপনারা? মুজাহিদ স্যার জি স্যার শুনতেছি স্যার। শুনতে পাচ্ছেন? মুজাহিদ, ইয়েস স্যার। আচ্ছা ধন্যবাদ। মুজাহিদ সাহেব একটু বলেন তো যে গ্রাভিটেশন ফোর্স কাকে বলবো আমরা? স্যার মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটি বস্তুর মধ্যকার বল। অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে গ্রাভিটেশন ফোর্স সম্পর্কে মোটামুটি বুঝলেন, তাই না? এবার দেখেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বাংলায় বলা হয় তড়িৎ চৌম্বকীয় বল। নাম শুনছেন? তড়িৎ চৌম্বকীয় বল নাম শুনছেন? ইয়েস নো কিছু বলেন। ইয়েস স্যার। আচ্ছা, তড়িৎ চৌম্বকীয় বল এরকম যে শব্দটা শুনে যেরকম জটিল মনে হচ্ছে, এরকম জটিল কিছু না, স্বাভাবিক কথা। কি স্বাভাবিক কথা? আমরা সবাই জানি একটা পজিটিভ চার্জ আর একটা যদি নেগেটিভ চার্জ রাখা হয়, কি করবে তারা? আকর্ষণ করবে, তাই না? আবার একটা নেগেটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ। বিকর্ষণ বিকর্ষণ করে। করে। বিকর্ষণ করে। তাহলে এই যে চার্জের ভিতরে আকর্ষণ বিকর্ষণ আছে, আমরা সবাই জানি না? ইয়েস স্যার। অর্থাৎ দুইটা চার্জিত বস্তুর ভিতরে বা কণার ভিতরে যে আকর্ষণ বিকর্ষণ বলটা কাজ করে, ওই আকর্ষণ বা বিকর্ষণ বলটার নাম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কথা বুঝছেন? ইয়েস নো কিছু বলেন, বুঝতেছেন? ইয়েস স্যার। আচ্ছা, এখানে দুইটা বস্তু ড্র করছি, এই দুইটা বস্তুতে ড্র করলাম, এটা মহাবিশ্বের ভিতরে না বাইরে? এই দুইটা বস্তু মহাবিশ্বের ভিতরে ড্র করলাম না বাইরে ড্র করছি আমি? ভিতরে স্যার। হ্যাঁ, তো স্যার। তাহলে মহাবিশ্বের ভিতরে এই যে দুইটা বস্তু, এদের ভরের কারণে যে আকর্ষণটা, এটার নাম গ্র্যাভিটেশন ফোর্স। কথা বুঝছেন? একটা বস্তু আর একটা বস্তু যে ভর আছে না, একটা বস্তু আর ভর আছে না, এই একটা জি বস্তু আর স্যার। ভর আছে না, ভরের কারণে যে আকর্ষণটা, সেটার নাম গ্র্যাভিটেশন ফোর্স। আর চার্জের কারণে যে আকর্ষণ বিকর্ষণ, সেটার নাম, যেমন এই একটা বস্তু, এটা পজিটিভ চার্জে চার্জিত, এটা নেগেটিভ চার্জে চার্জিত, তার মানে এদের ভিতরে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করবে। আবার তাদের যদি ভর থাকে, তাহলে ভরের কারণে কিন্তু গ্র্যাভিটেশন ফোর্সও কাজ করবে। বাট চার্জের কারণে যে আকর্ষণ বা বিকর্ষণ, সেটার নাম কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স
আর ভরের কারণে যে আকর্ষণ বিকর্ষণ সেটার নাম কি? বলেন, দুটো বস্তু ভরের কারণে যে আকর্ষণটা হয় সেটার নাম কি? গ্রাভিটেশন ফোর্স। গ্রাভিটেশন ফোর্স। ধন্যবাদ। গ্রাভিটেশন ফোর্সের সংজ্ঞাটা পড়লাম, আলোচনা করলাম। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সংজ্ঞাটা আমরা আলোচনা করলাম। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, লেখা আছে, একটু পড়েন তো। পড়ছেন সবাই? জি স্যার। জি স্যার পড়ছি। ধন্যবাদ। মিস্টার তানভীর, জি স্যার। বলেন, আমাদের একটু বুঝান ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাকে বলে। স্যার হচ্ছে চার্জের মাধ্যমে যেটা হচ্ছে আকর্ষণ করে ওটার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে। আর চার্জের হচ্ছে মাধ্যমে না, মানে দুটা চার্জিত বস্তুর ভিতরে যে আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ আকর্ষণ। আকর্ষণই হয় শুধু দুটা চার্জের, বিকর্ষণ হতে পারে না? জি স্যার। বিকর্ষণ হতে পারে। জি জি। তাহলে যখন বলতে হবে, কিভাবে বলতে হবে যে আকর্ষণ অথবা বিকর্ষণ, বুঝছেন? স্যার ভরের মাধ্যমে কিভাবে আকর্ষণ হইতে পারে? ভর, জি ভরের মাধ্যমে কিভাবে আকর্ষণ হতে পারে? জি স্যার। যেমন পৃথিবী আপনাকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করতেছে, তাই না? ও আচ্ছা আচ্ছা। আপনি একটা বস্তুকে হাত থেকে ছেড়ে দিবেন, কোথায় যাবে সে? নিচের দিকে। কেন নিচের দিকে যাচ্ছে? কারণ পৃথিবী তাকে আকর্ষণ করতেছে। কারণ পৃথিবীর যে ভর আর আপনার হাতের যে বস্তুর ভর, এই দুই ভরের কারণে তাদের একটা আকর্ষণ তৈরি হচ্ছে। এই আকর্ষণটার নাম গ্র্যাভিটেশন ফোর্স। ফোর্স। হ্যাঁ। এবার আপনি একটা পজিটিভ চার্জ এখানে রাখছেন, পাশে একটা নেগেটিভ চার্জ রাখলেন, এর আকর্ষণ করবো না? জি স্যার। এই বিকর্ষণ আকর্ষণটা করতেছে কার কার কারণে? চার্জের কারণে। এই চার্জের কারণে যখন আকর্ষণটা হবে সেটার নাম, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কথা বুঝছেন? জি ধন্যবাদ। তাহলে মোটামুটি গ্রাভিটেশন ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। আর দুইটা ফোর্স বাকি থাকে। বাকিরা বলেন তো, আর দুইটা কি কি ফোর্স বাকি আছে? স্ট্রং স্যার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নিউক্লিয়ার আর ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং উইক নিউক্লিয়ার নিউক্লিয়ার ফোর্স, ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স। অনেক ধন্যবাদ। বই পুস্তকে হয়তো এর আগেও পড়ছেন এগুলো, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। বাট এখন যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই ভুলে গেছেন। আচ্ছা যাই হোক, ভুলে গেলে প্রবলেম নাই, এদিকে খেয়াল করেন। এখানে দেখেন, আমরা এখন মূলত নিউক্লিয়ার ফোর্স নিয়ে আলোচনা করব। মানে দুটোই কিন্তু নিউক্লিয়ার ফোর্স, একটা উইক আর একটা স্ট্রং। কি ফোর্স এগুলো? নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার মূলত নিউক্লিয়াস শব্দটা থেকে আসছে। নিউক্লিয়াস চেনেন? জি স্যার। কোথায় থাকে নিউক্লিয়াস? সাপোজ এটা যে অ্যাটম হয়, এই অ্যাটমের সেন্টারে থাকে নিউক্লিয়াস, তাই না? জি স্যার। যেমন এই একটা অ্যাটম, এটা তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি কি বিষয় থাকে? প্রোটন থাকে আর নিউটন। নিউট্রন। নিউট্রন, নিউটন না, আবার নিউটন সাহেব অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে। কে থাকবে এখানে? নিউট্রন। প্রোটন অ্যান্ড নিউট্রন। কক্ষপথে কে থাকবে? ইলেকট্রন। 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 দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম। এটা একটা অ্যাটমের গঠন, তাই না? জি স্যার। এখন দেখেন, এই যে নিউক্লিয়াস, এর ভিতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে। আচ্ছা, বাংলাদেশে যারা থাকে তাদেরকে কি বলা হয়? নাগরিক। বাংলাদেশি। বাংলাদেশ বাঙালি স্যার। বা জি বাঙালি। স্যার। অনেক ধন্যবাদ, শর্টকাট। বা বাংলাদেশি বলতে পারি না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। ঠিক তেমনি এই যে প্রোটন এবং নিউট্রন, ইনারা যে নিউক্লিয়াসে থাকে এদেরকে বলা হয় নিউক্লিয়ন্স। কি বলা হয় এদেরকে? নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স। তাহলে নিউক্লিয়ন্স কারা? প্রোটন আর প্রোটন নিউট্রন, অ্যান্ড এই নিউট্রন। দুজনকে বা এইদেরকে একত্রে বলা হয় নিউক্লিয়ন্স। মানে নিউক্লিয়াসের বাসিন্দা, সহজ কথায়। বুঝছেন? তো এই যে নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে, তো এই প্রোটন আর নিউট্রন
বা প্রোটন প্রোটন এদের ভিতরে একটা স্ট্রং আকর্ষণ বল থাকে, যে আকর্ষণ বলের কারণে তারা নিউক্লিয়াসের ভিতরে একত্রিত অবস্থায় থাকে। এই যে স্ট্রং বন্ডিং তাদের ভিতরে বা যে স্ট্রং আকর্ষণ বল, এই আকর্ষণ বলটার নামই হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। বুঝছেন না বোঝেন নাই? স্যার আরেকবার একটু বলেন। নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ন্স গুলো বসবাস করে, কারা বসবাস করে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ন্স গুলো থাকে তাদের ভিতরে একটা স্ট্রং বন্ডিং বা স্ট্রং ফোর্সের কারণে তারা একত্রিত অবস্থায় থাকে। তাদের মধ্যে এই যে স্ট্রং বন্ডিং বা স্ট্রং ফোর্সটা কাজ করে, সেই ফোর্সটার নাম স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আমার কথা না বুঝে থাকলে এই যে লাইনটা পড়েন, দ্য ফোর্স মানে একটা ফোর্স, নির্দিষ্ট ফোর্স দ্যাট কিপস দ্য নিউক্লিয়াসদেরকে কি করে, ইন এ নিউক্লিয়াস টুগেদার, মানে একটা নিউক্লিয়াসের ভিতরে তাদেরকে একত্রিত করে রাখে, যেই ফোর্সটা, সেই ফোর্সটার নাম, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি। নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াস গুলোকে যেই ফোর্স একত্রিত করে রাখে সেটার নাম স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। মামুনুর রশিদ রাকিব শুনতে পাচ্ছেন? এমডি মামুনুর রশিদ শুনতে পাচ্ছেন আপনি? স্যার শুনতে পাচ্ছি স্যার, আমি একটু কথা বলছিলাম স্যার বাসায়। আচ্ছা ধন্যবাদ। মিস্টার শাকিল ইরোর, মিস্টার শাকিল শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাইতেছি। আপনার নামের শেষে ইরোর লেখা মানে কি, মানে ওটা কি আপনার নামের সাথে না আপনি অ্যাড করছেন নাকি? ও ওইটা স্যার অনেক আগে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনার ব্যক্তিগত বিষয় আমি। আচ্ছা যাই হোক, এদিকে দেখেন, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এইমাত্র পড়লাম তাই না? জি স্যার। জি স্যার। তো, আপনি একটু বলেন দেখি আমাদেরকে, আমরা কাকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলতে পারি, বা কাকে মূলত স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলবো? স্যার যে ফোর্সটা আর কি নিউক্লিয়াসদের একসাথে রাখে আর কি, সেটাই তো হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। অনেক ধন্যবাদ। যে ফোর্সটা নিউক্লিয়াসদেরকে একত্রে রাখে যে নিউক্লিয়াসের ভিতরে, সেটার নামই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। অনেক ধন্যবাদ। এই বাকিটা বুঝছেন? স্যার বাকিটা না বুঝলে এই যে এইমাত্র যে রেসপন্স করলেন এর কাছ থেকে বুঝাই নেবেন। এবার আসেন লাস্ট ওয়ান, উইক নিউক্লিয়ার ফোর্স। নাম শুনছেন? দুর্বল নিউক্লিয় বল। নাম শুনছেন? দুর্বল নিউক্লিয় বল। জি স্যার শুনছি। দেখেন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যদিও নাম দুর্বল, কিন্তু এই দুর্বল নিউক্লিয়ার ফোর্সের কারণেই আমরা যে বলি ইউএসএ অনেক শক্তিশালী একটা দেশ, তাই তো? নাম শুনছেন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ জি আমেরিকা, নাম স্যার শুনছেন? শুনেছি। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ কাকে বলা হয়? রাশিয়া, ইউএসএ, ইনারা, তাই তো? জি স্যার। এখন কেন তাদের কাছে কি বেশি আছে বলেন দেখি? যেমন রাশিয়ার জনসংখ্যা আমাদের থেকেও কম, তাহলে রাশিয়া এত নিউক্লিয়ার শক্তিশালী বোম। দেশ কেন? নিউক্লিয়ার বোম, তাই তো? নাম শুনছেন নিউক্লিয়ার বোম বা তেজস্ক্রিয় মৌল? জি স্যার। হ্যাঁ। তো জনসংখ্যা বেশি থাকলে হবে না, টাকা পয়সা বেশি থাকলে হবে না, যেমন এমনকি টেকনোলজি বেশি থাকলেও হবে না। আপনার কাছে একটা বিষয় লাগবে, যে জিনিসটা তার কাছে যত বেশি সেই দেশ তত শক্তিশালী। সেটা নাম হলো তেজস্ক্রিয় মৌল। কেন তেজস্ক্রিয় মৌল কি? তাদের তাদের দ্বারা নিউক্লিয়ার বোম তৈরি করা যায়। তাহলে নিউক্লিয়ার বোম কি জিনিস সেটা বুঝতে হলে আপনার এই যে নিউক্লিয়ার ফিজিক্স পড়তে হবে। আর নিউক্লিয়ার ফিজিক্সের ফান্ডামেন্টাল যে ফোর্স, একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর একটা যদিও উইক, এটা বেশি ইম্পর্টেন্ট, উইক নিউক্লিয়ার ফোর্স। শোনেন, এটার উইক নিউক্লিয়ার ফোর্স কাকে বলে এক লাইনে বলে দিলে, সংজ্ঞা বলে দিলে আলোচনা শেষ, বাট বুঝার চেষ্টা করেন। তাহলে কি বললাম? উইক নিউক্লিয়ার ফোর্স নামে একটা ফোর্স আছে, কোথায় কাজ করবে সেটা? নিউক্লিয়াসের ভিতরে কাজ করবে। আর এই ফোর্সটা কাজ করার জন্য এমন কিছু বিষয় ঘটে, যার কারণে যেটা বললাম, রাশিয়া একটা শক্তিশালী দেশ,
কারণ তাদের কাছে কিছু মৌল আছে যে মৌলগুলোর নিউক্লিয়াসের ভিতরে এই যে উইক নিউক্লিয়ার ফোর্সটা কাজ করে, যার ফলশ্রুতিতে তারা শক্তিশালী। তাহলে উইক নিউক্লিয়ার ফোর্স যদিও উইক, তাহলে কি করে এই নিউক্লিয়ার ফোর্স, এটা বুঝতে হবে। তো দেখেন একটা মৌল, এটা তার নিউক্লিয়াস, এখনই পড়লাম নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন থাকে নিউট্রন থাকে, এর একটা স্ট্রং বন্ডিং এর মাধ্যমে একত্রিত থাকে, বা স্ট্রং একটা আকর্ষণ বলের মাধ্যমে তারা একত্রিত থাকে। সেই স্ট্রং আকর্ষণ বলটার নাম স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এতটুকু তো সবাই ক্লিয়ার, তাই না? জি স্যার। এবার দেখেন, সাপোজ আপনি আপনার ফ্যামিলিতে বসবাস করেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার একটা স্ট্রং বন্ডিং আছে না? আপনি যে ফ্যামিলিতে বসবাস করেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার স্ট্রং একটা বন্ডিং আছে, তাই না? জি Yes, ঠিক স্যার sir. আছে। তেমনি ঠিক তেমনি নিউক্লিয়াসে যারা বসবাস করে, নিউক্লিয়াস, তাদের ভিতরে স্ট্রং বন্ডিং আছে। বাট কিন্তু যদি এই যে প্রোটন, এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা যদি 82 এর থেকে বেশি হয়, 82 বা তার থেকে যদি বেশি হয়, তার মানে বুঝতেছেন এই অ্যাটমের নিউক্লিয়াসের ভিতরে কতগুলো প্রোটন? 82 এর থেকে যদি বেশি প্রোটন হয়, যেমন আচ্ছা ইউরেনিয়াম 92, তাহলে বলেন তো ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা কয়টা? ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা কয়টা? 10টা স্যার। 10টা। ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা তো লিখিয়ে দিয়েছি বাম পাশে, 92। পর্যায় সারণী সম্পর্কে ধারণা ধারণা আছে আপনাদের নাকি? স্যার প্রথম 2-3টা মনে আছে, তারপর ভুলে গেছি সব। তো ইউরেনিয়ামের নাম শোনেন নাই? জি স্যার। হ্যাঁ, তো স্যার আপনি ওইগুলো তো আমরা মনে জানি নেই, না আমিও এখন। জানি। ইউরেনিয়ামের নিচে স্যার বাম পাশে লিখছি 92, তার মানে বাম পাশের নিচে যদি লেখা হয় ওটা কি প্রকাশ করা হয়? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। এগুলো বোঝেন তো? এগুলো যদি তো আপনাদের কেমিস্ট্রি কোর্সটা নেওয়া হয়, আর সেটা যদি না বোঝেন তাহলে তো প্রবলেম। যেমন নাইট্রোজেন, এখানে লিখলাম 7, তার মানে কি বুঝলেন? প্রোটন সংখ্যা 7 প্রোটন নাইট্রোজেনের। সংখ্যা 7। এগুলো পড়েন নাই? পড়ছি তো স্যার, বলে গেছি। আমি তো আপনাদেরকে বলি নাই যে পি এ লিখলাম একটা মৌল, এর প্রোটন সংখ্যা বলেন, সেটা তো আর বলি না, আমি তো লিখে দিয়েছি এখানে। তাহলে বলেন ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা কয়টা? 92। 92। 92। তাহলে আমি যদি এখানে 82 স্যার। আবার আমি যদি এই যে প্রোটন সংখ্যা এরভাবে ড্র করতে চাই ইউরেনিয়ামের ক্ষেত্রে, তাহলে 92টা এরকম আমাকে প্রোটন ড্র করতে হবে, কথা বুঝছেন? আবার শুধু তাই না, শুধু কি প্রোটন থাকবে এই নিউক্লিয়াস, আর কিছু থাকবে না? নিউট্রন। নিউট্রন থাকবে। হ্যাঁ, কমপক্ষে যতগুলো প্রোটন আছে কমপক্ষে ততটা আবার নিউট্রন থাকবে। তার মানে বুঝতেছেন এই নিউক্লিয়াসের ফ্যামিলি মেম্বার কিন্তু অনেক বেশি। আর এই নিউক্লিয়াসের ফ্যামিলি মেম্বার দেখেন তো কয়জন? 4জন। এই বাম পাশে যে প্রোটন, একটা অ্যাটম ড্র করছি, এর ফ্যামিলি মেম্বার কয়জন? ধরলাম এটা হিলিয়াম। হিলিয়ামের 2টা প্রোটন আছে, 2টা নিউট্রন, এই যে মনে করেন এখানে ড্র করলাম। আর এখানে মনে করেন ইউরেনিয়াম ড্র করছি। তাহলে দেখেন এটাও একটা নিউক্লিয়াস, এর ভিতরে নিউক্লিয়ন্স আছে, এটাও একটা নিউক্লিয়াস, এর ভিতরে নিউক্লিয়ন্স আছে। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন দেখেন একটা ছোট ফ্যামিলিতে যখন মানুষ বসবাস করে তখন ঝামেলা কম হয়, কিন্তু একটা ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার যদি হয় 92, কি মনে হয় ঝামেলা বাড়বে না কমবে না বাড়বে? বলেন তো ঝামেলা বাড়বে স্যার। বাড়বে। তো একটা বড় ফ্যামিলি 92 মেম্বার্স, তাদের ভিতরে যদি ঝামেলা হয় কি হবে বলেন তো? ঝামেলা হলে তারা ভেঙে আলাদা আলাদা ফ্যামিলি গঠন করবে, তাই না? জি স্যার। বড় ফ্যামিলি ভেঙে ছোট ফ্যামিলি তৈরি হয়, শুনেন নাই? তো ঠিক তেমনি যেই অ্যাটমের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 82 এর বেশি হবে, যেমন 92, একটা উদাহরণ দিলাম, 92 হচ্ছে ইউরেনিয়াম, তার মানে অবশ্যই 82 এর থেকে 92 বড়, তাই না? জি স্যার। তো এখন সংখ্যা যখন এরকম বৃদ্ধি পাবে তখন আমরা সবাই জানি এই প্রোটনগুলোর ভিতরে কি বল কাজ করতেছে। এই যে প্রোটনগুলো আছে নিউক্লিয়াসে, এর ভিতরে কি কি বল কাজ করে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। অনেক ধন্যবাদ, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করে। তো এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করবে, পাশাপাশি যখন এই সংখ্যা বেড়ে যাবে তাদের ভিতরে এক ধরনের দুর্বল বিকর্ষণ বল কাজ করবে। এই দুর্বল বিকর্ষণ বলের নাম উইক নিউক্লিয়ার ফোর্স। অর্থাৎ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এটাও নিউক্লিয়াসের ভিতরের ঘটনা, উইক নিউক্লিয়ার ফোর্স সেটাও নিউক্লিয়াসের ভিতরে একটা বিষয়। স্বাভাবিকভাবে সব অ্যাটমেই
ওই নিউক্লিয়াসগুলোর ভিতরে স্টার নিউক্লিয়ার ফোর্স কাজ করে, পাশাপাশি যেই অ্যাটমগুলোর প্রোটন সংখ্যা 82 এর থেকে বেশি, তাদের ভিতরে আবার স্টার নিউক্লিয়ার ফোর্সের পাশাপাশি আবার উইক নিউক্লিয়ার ফোর্সও কাজ করে। কথা বুঝছেন? আর উইক নিউক্লিয়ার ফোর্স কাজ করলে কি হবে দেখেন, ছোটবেলায় বই পুস্তকে পড়েন নাই, একটা ইউরেনিয়ামকে যদি নিউট্রন দ্বারা আঘাত করা হয়, কি দ্বারা আঘাত করা হয়? একটু রেসপন্স করেন, একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে কি দ্বারা আঘাত করবেন? নিউট্রন। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটা ইউরেনিয়ামকে যদি নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তো দেখেন ইউরেনিয়ামের পূর্ণ সংখ্যা এমনি 92, মানে এমনি তারা ঝামেলার ভিতরে আছে। এখন আরো একজন যদি আবার এই নিউক্লিয়াসে থাকতে চায়, তখন কি হয়? এই নিউক্লিয়াসটা ভেঙে যায়। শুনছেন? একটা নিউক্লিয়াস ভেঙে কম্পারেটিভলি ছোট ছোট দুটো নিউক্লিয়াস তৈরি হয়। এই রিয়াকশনের নাম নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। শুনছেন নাম? জি স্যার। তো এই রিয়াকশনটা বা এই নিউক্লিয়াসটা যদি ভেঙে যায়, তখন কি তৈরি হবে? দুইটা ছোট ছোট মৌল তৈরি হবে, পাশাপাশি প্রচুর পরিমাণে হিট তৈরি হবে। হিট মানে কি? তাপ। তাপ। এখন এই তাপ মানুষের কল্যাণও ব্যবহার করা যায় বা ধ্বংসের কাজেও ব্যবহার করা যায়। তার মানে যার কাছে এই মৌলগুলো যত বেশি, সে তত বেশি হিট প্রডিউস করতে পারবে, সে তত ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে পারবে, তাই না? কথা কি বুঝতেছেন? জি স্যার। তার মানে এই যে এই মৌলগুলো কেন ভাঙতেছে বলেন তো? এই মৌলগুলো ভাঙতেছে কেন? কারণ তাদের ভিতরে কি বল কাজ করতেছে? উইক নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, উইক নিউক্লিয়ার ফোর্স কাজ করে, দুর্বল বিকর্ষণ বল কাজ করে, এই জন্য এই নিউক্লিয়াস গুলো ভেঙে যায়। স্যার, উইক নিউক্লিয়ার ফোর্স কি জাস্ট 82 প্লাসের প্রোটন সংখ্যা যখন হবে তখনই ভাঙবে শুধু? হ্যাঁ হ্যাঁ, ওই মৌলগুলো যখন প্রোটন সংখ্যা গ্রেটার দ্যান 82 হবে, ওই মৌলগুলো তেজস্ক্রিয় মৌল বলা হয়। ওই মৌলগুলো নিউক্লিয়াস গুলো সহজে ভাঙে। অন্যান্য মৌলের নিউক্লিয়াস ভাঙা যাবে, সেটা ডিফিকাল্ট, কিন্তু এই মৌলগুলোর প্রোটন সংখ্যা গ্রেটার দ্যান 82, সেটা সহজে ভাঙা যাবে। একটা ছোট ফ্যামিলি, 4 জন ফ্যামিলি মেম্বার, তাদের ভিতরে গন্ডগোল সৃষ্টি করতে যত না প্রবলেম হবে, একটা ফ্যামিলি নাম্বার 92, ওই ফ্যামিলিটা সহজে ভাঙা যাবে না, মানে সহজে কোনো ঝামেলা তৈরি করা যাবে না। জি স্যার। কারণ কি? তাদের ভিতরে স্ট্রং বন্ডিং এর পাশাপাশি আবার বেশি সংখ্যক লোক হওয়ার কারণে তাদের ভিতরে মনোমালিন্য হবে, তাদের ভিতরে ঝামেলা তৈরি হবে। এই যে মনোমালিন্য, এই যে ঝামেলা, এই শব্দটারই হচ্ছে অপর একটা শব্দ আমরা বলতে পারি উইক নিউক্লিয়ার ফোর্স, দুর্বল বিকর্ষণ বল। অর্থাৎ ফাইনালি একটা কথা বোঝার চেষ্টা করেন, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কারণে এই নিউক্লিয়াস গুলো একত্রিত অবস্থায় থাকে, আর উইক নিউক্লিয়ার ফোর্সের কারণে এই নিউক্লিয়াস গুলো ভেঙে যায়। বুঝছেন? জি স্যার। স্যার, আর একটা কোশ্চেন ছিল, ফিশন আর ফিউশনের ভিতর ডিফারেন্সটা যেন কি ছিল স্যার? আচ্ছা, এখন এই যে এই মৌলটা ভেঙে যদি দুটা তৈরি হয়, এটার নাম হলো ফিশন। এটার নাম কি? ফিশন। ফিশন। ফিশন শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া। আর ফিউজ থেকে ফিউশন। ফিউজ মানে কি? ফিউজ মানে গলে দেওয়া। আর ফিউজ থেকে ফিউশন, ফিউশনে কি হয়? দুইটা ছোট ছোট মৌল, যেমন এটা একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি হলো। ছোট ছোট দুইটা মিলে একটা বড় তৈরি হলো, এটার নাম ফিউশন। আর এখানে কি হয়েছে? বড় থেকে ভেঙে দুইটা তৈরি হয়েছে, এটার নাম ফিশন। বুঝছেন? জি স্যার, বুঝছি। এটা আপনাদের ফিজিক্স 2 তে পড়ানো হবে। আচ্ছা, একটু দেখেন, জাস্ট এই দুইটা ফোর্স নিয়ে আরো বেশি আলোচনা করলাম। কারণ কি? এই যে উইক নিউক্লিয়ার ফোর্স যদি কোনো একটা অ্যাটমে কাজ না করতো, তাহলে ওই অ্যাটমটাকে আপনি ভাঙতে পারতেন না। আর অ্যাটম যদি না ভাঙতো, তাহলে প্রচুর পরিমাণে তাপও তৈরি হতো না। কিন্তু এই যে যাদের অ্যাটম সংখ্যা প্রোটন সংখ্যা গ্রেটার দ্যান 82, এই মৌলগুলোর নিউক্লিয়াস গুলো সহজে ভাঙা যায়, সহজে ভাঙলে সহজে হিট তৈরি করা যায়। আর প্রচুর পরিমাণে হিট তৈরি হলে কি হবে? আপনি অনেক ধ্বংসের কাজে ব্যবহার করতে পারবেন। কেমন ধ্বংসের কাজে ব্যবহার করা যায়? হিরোশিমা নাগাসাকি নাম শুনছেন? জি স্যার। জি স্যার। কোথায় এটা? চট্টগ্রামে? ইউক্রেনে স্যার, রাশিয়ায়। রাশিয়া? হিরোশিমা নাগাসাকি কোথায়? জাপানে। জাপানে। এই জাপানে
আমেরিকা 2টা বম ব্লাস্ট করছিল, এই যে তেজস্ক্রিয় বম, যাদের ভিতরে উইক নিউক্লিয়ার ফোর্স কাজ করে। তো বম ব্লাস্ট করে কি হয়েছিল না হয়েছিল ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখেন। অর্থাৎ এই মৌলগুলো যদি ব্লাস্ট করা হয় এই পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয় যে যে কোনো দেশকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দেওয়া যাবে। পুরো বিশ্বে এই পরিমাণ ইউরেনিয়াম আছে যে পুরো বিশ্বকেই ধ্বংস করে দেওয়া সম্ভব। কথা বুঝছেন? এবং একটা দেশ আর একটা দেশের সাথে যখন যুদ্ধে লিপ্ত হয় তখন দেখে যে কোনো দেশ যদি তেজস্ক্রিয় মৌল এখন ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ যে কোনো দেশের যুদ্ধ হলে। বাট তারপরও যে দেশে যত বেশি এই তেজস্ক্রিয় মৌলগুলো আছে তারা তত শক্তিশালী, কারণ এগুলো দ্বারা যে পরিমাণ মানুষের ধ্বংস করা যায় অন্য কোনো ভাবে এত বেশি ধ্বংসাত্মক কাজ ঘটানো সম্ভব না। তো যাই হোক, তাহলে এই মৌলগুলো দ্বারা ধ্বংসাত্মক কেন কাজ ঘটানো যায়? কারণ মৌলগুলোকে ভাঙা যায় সহজে। কেন ভাঙা যায়? তাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি থাকে। প্রোটন সংখ্যা বেশি থাকলে কি হয়? তাদের ভিতরে একটা উইক নিউক্লিয়ার ফোর্স কাজ করে। এই যে উইক নিউক্লিয়ার ফোর্স কাজ করে এই কারণেই নিউক্লিয়াস গুলোকে সহজে ভাঙা যায়। কথা বুঝছেন? জি স্যার। অর্থাৎ নিউক্লিয়াস ভাঙে কেন? উইক নিউক্লিয়ার ফোর্সের কারণে। আর নিউক্লিয়াস গড়ে কেন? স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কারণে গড়ে, আর ভাঙেছে উইক নিউক্লিয়ার ফোর্সের হ্যাঁ, কারণে। ক্লিয়ার কথা? জি স্যার। আর আমরা যে 4টা ফোর্স আলোচনা করলাম এই 4টা ফোর্সকে বলা হয় ফান্ডামেন্টাল ফোর্স। এখন দেখেন, এই যে 4টা ফোর্স আপনাদের বললাম এই 4টা ফোর্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের যদি ক্লাস টেস্ট হয়, ফাইনাল এক্সাম হয়, যেখানে হোক না কেন এই 4টা ফান্ডামেন্টাল ফোর্স থেকে অবশ্যই প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন মোমেন্টাম। মোমেন্টামের বাংলা হলো ভরবেগ। নাম শুনছেন? জি স্যার। ভরবেগ কাকে বলা হয়? ভরবেগ ভর কাকে এবং বলা হয়? বেগের ভরবেগ, গুণ। ভর স্যার আর ভর বেগের এবং গুণফলকে ভরবেগ বলে। শোনেন নাই? ইয়েস নো কিছু বলেন। ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, শুনছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে ওইটাই লেখা আছে, দা প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি? পণ্য, তাই তো? বস্তু বা পণ্য। অনলাইনে প্রোডাক্ট কিনেন তাই প্রোডাক্ট মানে পণ্য। প্রোডাক্ট মানে গুণফল হয়। প্রোডাক্ট মানে কি হয়? গুণফল হয়। প্রোডাক্ট মানে গুণফল। ওকে, যেমন RIGHT এর বাংলা মানে কি? সঠিক। সঠিক। আর কোনো বাংলা মানে নাই? আছে তো, অধিকার তো রাইট বোঝায়। রাইট মানে অধিকার, রাইট মানে সঠিক, রাইট মানে ডান দিক। তো কোনটা বলবেন এখন? অর্থাৎ এটা সেন্টেন্সে ব্যবহারের উপর নির্ভর করে আপনার মানে বলতে হবে। এখানে যে প্রোডাক্ট মানে গুণফল না, এখানে প্রোডাক্ট মানে পণ্য না, এখানে প্রোডাক্ট মানে কি? গুণফল। গুণফল। স্পেলিং এইরকমই, পণ্যর যে ইংলিশ ওয়ার্ড সেটাও এরকমই, বাট এখানে ওয়ার্ড মানে প্রোডাক্ট মানে গুণফল। কার কার গুণফল? ভর এবং বেগ। ভর আর বেগের গুণফলকে আমরা কি বলবো? মোমেন্টাম বা ভরবেগ। ওকে, আমি কিন্তু একটু পর আবার জিজ্ঞাসা করবো মোমেন্টামের বাংলা কি, তখন আকাশ থেকে পড়লে হবে না। মোমেন্টাম মানে, ভরবেগ। তাহলে এটাকে আমরা শর্টকাটে যদি লিখি তাহলে মোমেন্টাম ইকুয়াল ম্যাস ইন্টু ভেলোসিটি। আবার ম্যাথমেটিক্যালি যদি লিখি, মোমেন্টামকে প্রকাশ করা হয় পি দ্বারা, ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে পি ইকুয়াল এম ভি। তাহলে মোমেন্টামের এসে এখন কি হবে? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে আমরা ফোর্স সম্পর্কে ধারণা নিলাম, মোমেন্টাম সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা পড়বো ইনারশিয়া বা জড়তা। জড়তা কাকে বলে? যে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি। এই যে বস্তুর স্থির থাকা বা গতিশীল থাকার এই যে প্রবণতা বা বস্তুর এই বৈশিষ্ট্যটাকে বলা হয় কি?
জড়তা বা ইনার্শিয়া। ইনার্শিয়ার এই কথাটা একটু আরেকবার পড়েন তো, কি লেখা আছে এখানে? জড়তা কাকে বলে পড়ছেন? জি স্যার। একটু রেসপন্স করেন। জি স্যার, পড়ছেন? করছি। বাকিটা কি ঘুমাচ্ছে নাকি? আচ্ছা যাই হোক, আমরা ফোর্স, মোমেন্টাম এবং ইনার্শিয়া এই তিনটা বিষয় সম্পর্কে পড়লাম। এখন আমরা মূলত নিউটনসের ল পড়বো। নিউটনসের ল কিন্তু বিভিন্ন ধরনের হয়, যেমন আপনারা মিড টার্মের জন্য পড়ছিলেন নিউটনস ল অফ কুলিং, তাই না? আবার নিউটনস ল অফ গ্রাভিটেশন আছে, আমরা থার্ড চ্যাপ্টারে পড়বো। বাট এখানে আমরা কি আলোচনা করবো? নিউটনস ল অফ মোশন, মানে নিউটনের ল। কি রিলেটেড এগুলো? গতি রিলেটেড। গতি রিলেটেড নিউটনসের ল পড়বো আমরা। এখন গতি রিলেটেড নিউটনসের তিনটা সূত্র আছে। কয়টা সূত্র? তিনটা স্যার। তিনটা। ফার্স্ট ল, সেকেন্ড ল, আর কি থার্ড ল। কয়টা ল হলো? তিনটা। তিনটা। এখন দেখেন ফার্স্ট ল। ফার্স্ট ল কি? আমরা এই যে এইমাত্র জড়তা সম্পর্কে যে কথাটা বললাম না, মানে জড়তা কাকে বলে বা জড়তা জিনিসটা কি, জাস্ট ওই কথাটাই হলো নিউটনসের ফার্স্ট ল। মানে একই কথা, জড়তার সংজ্ঞা আর নিউটনসের ফার্স্ট ল আলাদা কোনো কিছু নয়, একই বিষয়। কথা বুঝছেন? জি স্যার। পরে দেখেন দেখি একই কথা লেখা আছে। জড়তায় যে কথাটা লেখা ছিল এখানে একই কথাই লেখা আছে। অর্থাৎ এক্সামে যদি বলা হয় জড়তা কি বা জড়তার সংজ্ঞা লেখেন, তাহলে যে কথাটা লিখবেন, আবার যদি বলা হয় নিউটনসের ফার্স্ট ল লেখেন, তখন কি লিখবেন? একই কথা লিখতে হবে। ওকে? জি স্যার। আচ্ছা, ফার্স্ট ল তাহলে ক্লিয়ার। থার্ড, আমরা সেকেন্ড লটা একটু পরে পড়তেছি। থার্ড ল খেয়াল করেন, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা শুনছেন? জি স্যার। এটা হচ্ছে নিউটনসের গতির তৃতীয় সূত্র বা নিউটনস থার্ড ল অফ মোশন। তাহলে কয়টা সূত্র পড়লাম? ফার্স্ট ল জাস্ট ডেফিনেশন অফ ইনার্শিয়া, আর থার্ড লটা হলো এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে ফার্স্ট ল আর থার্ড লটা পড়লাম, কোনটা বাকি থাকলো? সেকেন্ড ল বাকি। সেকেন্ড ল। এবং সেকেন্ড ল এর এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টটা একটু পড়েন তো। পড়ছেন স্টেটমেন্ট? জি স্যার। স্টেটমেন্ট মানে কি? সূত্রটাকে এখানে কথাই বলা হয়েছে, তাই না? আর এখানে ফিগারের মাধ্যমে এখানে যে ম্যাথমেটিক্স গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক্সপ্লানেশন। তো এখন এই ফিগারের দিকে তাকান, আমরা আগে ফিগারের বিষয়টা পড়ি, তারপরে আমরা এক্সপ্লানেশনটা পড়বো। এখন দেখেন তো, ফিগারে কি বোঝানো হয়েছে? এম ভরের একটা বস্তু, তাই না? ধরলাম এম ভরের একটা বস্তু একটা বেগে চলতেছে, তার বেগ ধরলাম ইউ। এখন এই বস্তুটার উপরে আমি যদি একটা বল প্রয়োগ করি এফ, তাহলে কি হবে? বস্তুটার ভর আগের মতোই থাকবে, বস্তুর ভর কি হবে? এম। আর বেগটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না?
ফিগারে যা Yes. বোঝানো হয়েছে বুঝছেন? Yes, sir. আচ্ছা, এখন বলেন তো ছোটবেলায় আমরা ইউ কে কি বলতাম? ইউ মানে আদি ভরবেগ। আদি ভরবেগ না, আদিবেগ। আদিবেগ, ইউ মানে আদিবেগ বলতাম, ভি মানে কি বলতাম? শেষ বেগ, শেষ বেগ বলতাম, তাই না? এখন ইংলিশে বলেন তো ইউ মানে কি বলবো এখন? বেগের ইংরেজি কি? ভেলোসিটি, ভেলোসিটি। আদিবেগ, ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি, ইউ কে কি বলবো আমরা? ইনিশিয়াল ভেলোসিটি। আর ভি কে কি বলবো? ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি। অনেক ধন্যবাদ। তাহলে বলেন তো ভি মাইনাস ইউ, এটাকে আমরা বাংলায় কি বলতাম? শেষ বেগ মাইনাস আদিবেগ, শেষ বেগ মাইনাস আদিবেগ। মাইনাস তো ইংরেজি শব্দ হয়ে গেল আবার। শেষ বেগ, বিয়োগ আদিবেগ। শেষ বেগ বিয়োগ আদিবেগ, তাই তো? হ্যাঁ ঠিক আছে, বাট আরো শর্টকাটে আমরা বলতাম বেগের পরিবর্তন, বলতেন? জি স্যার, তাহলে ভি মাইনাস ইউ, এটাকে আমরা কি বলবো? বেগের বেগের পরিবর্তন। পরিবর্তন, আর ইংলিশে চেঞ্জ অফ ভেলোসিটি। চেঞ্জ অফ ভেলোসিটি। বুঝছেন সবাই? তাহলে ভি মাইনাস ইউ, এটাকে আমরা কি বলবো? চেঞ্জ অফ ভেলোসিটি। আচ্ছা, এবার দেখেন এম ইউ, এটাকে আমরা বাংলায় বলতাম আদি ভরবেগ, তাই না? জি স্যার, তাহলে ইংলিশে কি বলবো? ইনিশিয়াল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম। অনেক ধন্যবাদ। এম ভি, এটাকে কি বলবো? ফাইনাল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম। আচ্ছা, তাহলে বলেন তো এম ভি মাইনাস এম ইউ, এটা বাংলায় কি বলবো? চেঞ্জ অফ মোমেন্টাম। বাংলায় বলবো ভরবেগের পরিবর্তন, ইংলিশে বলবো চেঞ্জ অফ মোমেন্টাম। এটাকে আমরা কি বলবো ইংলিশে? চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, একটু রেসপন্স করেন, এটাকে কি বলবো ইংলিশে? চেঞ্জ অফ চেঞ্জ মোমেন্টাম, অফ চেঞ্জ মোমেন্টাম। অফ মোমেন্টাম। এখন চেঞ্জ অফ মোমেন্টামের নিচে যদি আমরা টি লিখি, তাহলে এটাকে বলা হয় কোনো কিছুকে সময় দ্বারা ভাগ দেওয়া মানেই তার হার বের করা, তাই না? জি স্যার, এটাকে আমরা বাংলায় বলবো ভরবেগের পরিবর্তনের হার। মানে উপরেরটা হলো ভরবেগের পরিবর্তন, আর নিচে যেহেতু সময় দিয়েছি, তাহলে কি বলবো এটাকে একসাথে? ভরবেগের পরিবর্তনের হার, হার। আর ইংলিশে, আচ্ছা ইংলিশে আগে এটা বলেন, এটাকে কি বলবো? চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? জি স্যার, আর একে টি দ্বারা ভাগ দিয়েছি, তাহলে বলবো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। কি বলবো? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে চেঞ্জ অফ মোমেন্টাম এর সামনে লাগাবো কি? রেট অফ। রেট, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এই যে কথাটা দেখেন স্টেটমেন্টে যান এখন। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এই কথাটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে এটা লেখা যায়। জি স্যার, তো নিউটন সাহেব বললো যে এই যে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনের যে হার, এটা হবে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। যেই ফোর্সটা আপনি অ্যাপ্লাই করছেন তার সমানুপাতিক হবে। বুঝছেন? ইয়েস স্যার, তাহলে এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, এটা ম্যাথমেটিক্যালি লেখা আছে, আর এই কথাটা এখানে কথায় লেখা আছে। অর্থাৎ এটা হলো ইংলিশ, এটা হচ্ছে ম্যাথমেটিক্স, এখানে এটা যেটা ড্র করা আছে এটা হচ্ছে ফিগার, আর আমি যেটা কথা বলতেছি সেটা হচ্ছে বাংলায়। কয়টা ল্যাঙ্গুয়েজ? চারটা, 4টা ল্যাঙ্গুয়েজে আপনারা পড়তেছেন। এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে ম্যাথমেটিক্স, এটা হচ্ছে পিকচার বা ফিগারগত কথাবার্তা, আর আমি বাংলায় বলতেছি, এটা বাংলা। তাহলে এই যে কথাটাকে যে আমরা পুরো কথাটাকে যে ম্যাথমেটিক্যালি লিখে দিই, এটা লেখা যায় না? লেখা যায়? জি স্যার, জি স্যার, আচ্ছা, তাহলে এই যে আর 2-3 মিনিট আমরা আলোচনা করবো। দেখেন এই লাইন থেকে কি আমরা এটা লিখতে পারি? জি স্যার, দেন ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা কি বেগের পরিবর্তনের হার? এটা
জি স্যার। এটা বেগের পরিবর্তনের হার না? জি স্যার। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। ত্বরণ। আচ্ছা, এখন এই লাইন থেকে আমরা কি করলাম? এই লাইন থেকে এটা যদি লিখি তার প্রপোর্শনাল চিহ্ন পরিবর্তে একটা কনস্ট্যান্ট ব্যবহার করছি, তাই না? ইয়েস স্যার। প্রপোর্শনালের পরিবর্তে একটা কনস্ট্যান্ট লিখলাম। এখন এই কনস্ট্যান্টের মানটা কিভাবে বের করব? সাপোজ এখানে কনস্ট্যান্ট কে, এর মানটা কিভাবে বের করা যায়? আপনি একটা বস্তু নিলেন যার ভর এম, তাহলে বস্তুর ভরের মান এখানে লিখবেন, তার উপর যে বলটা প্রয়োগ করবেন সেই বলের মানটা এখানে লিখবেন, তার যে ত্বরণটা তৈরি হবে ত্বরণের মানটা এখানে লিখবেন, তাহলে তো কনস্ট্যান্ট কে এর মান বের হয়ে যাবে, তাই না? জি স্যার। তো সায়েন্টিস্টরা করছে কি, 1 কেজি ভর একটা বস্তু নেওয়ার পর ওই বস্তুর উপরে 1 নিউটন একটা বল প্রয়োগ করছে। তো সায়েন্টিস্টরা দেখছে তখন যে ত্বরণটা তৈরি হয় সেটার মান হচ্ছে 1। তাহলে আলটিমেটলি কনস্ট্যান্ট কে এর মান কত হচ্ছে? অন। 1। কনস্ট্যান্ট কে এর মানটা যদি আমি এখানে 1 বসাই, তাহলে সূত্রটা কি দাঁড়ায়? এটা না? এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, এই সূত্র দেখছেন এর আগে? জি স্যার। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি সম্পর্কে ধারণা পাইলাম? একটা বস্তুর উপর যে বল প্রয়োগ করা হবে ফোর্সের মানটা কেমন হবে, তাই তো? ইয়েস স্যার। ফোর্স সম্পর্কে ধারণা পাইলাম। সেকেন্ড ল থেকে কি সম্পর্কে ধারণা পাইছি? ফোর্স। ফোর্স। এখন বলেন তো এখানে ফোর্সের একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ফোর্সের অ্যাকচুয়ালি একক হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট ফোর্স সম্পর্কে এট ফার্স্ট কে ধারণা দিয়েছে নিউটন। এজন্য তাকে সম্মানিত করে রাখার জন্য বলের একক আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলি? নিউটন। নিউটন। কথা বুঝছেন? বলের একক সারা জীবন নিউটন বলে আসলেন, তাহলে কেন বলের একক নিউটন বললাম? কারণ বল সম্পর্কে এট ফার্স্ট নিউটন ধারণা দেন, মানে বলের মান কি হবে। এজন্য অ্যাকচুয়াল একক বাদ। বাদ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখি না, কি লিখি ম্যাক্সিমাম ক্ষেত্রে? নিউটন। নিউটন। কেন? কারণ এই যে বল সম্পর্কে এট ফার্স্ট নিউটন ধারণা দেন, এই জন্য তাকে স্মরণীয় করে রাখার জন্য বলের একক আমরা নিউটন ব্যবহার করি। ক্লিয়ার? এই ল, এই সূত্রের আলোকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, দেখবেন একেবারেই সলভ করে দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আজকের ক্লাস এই পর্যন্তই। কথা বুঝছেন? ইয়েস স্যার। এফ ইকুয়াল এম এ, এই সূত্রটা ব্যবহার করে এখানে এই ম্যাথটা সলভ করা হয়েছে। ম্যাথটা দেখবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক যারা করে আনবেন তারা আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা পাবেন। আগামী ক্লাসে হোমওয়ার্ক দেখে দেখে আমি অ্যাটেন্ডেন্স দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। যদি কেউ হোমওয়ার্ক না করেন আগামী ক্লাসে তাহলে অ্যাটেন্ডেন্সটা পাবেন না। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নো স্যার। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এখানে আপনার অ্যাটেন্ডেন্স লিখছেন, আমার কাছে লিস্ট আছে, সমস্যা নাই, বাট যদি আগামী ক্লাসে এই হোমওয়ার্কটা করে আনেন তাহলে অ্যাটেন্ডেন্স দিব, না হলে অ্যাটেন্ডেন্স পাবেন না। আগামী ক্লাস বুধবারে, তাই না? ইনশাআল্লাহ। স্যার না কালকে। আগামীকাল? জি স্যার আগামীকাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।